इस्कॉन नाम की एक अमेरिकन संस्था और ये है 3 साल का साधु भागवत जो इस्कॉन का फॉलोअर है। ইসকনের সাম্প্রতিক কার্যক্রম বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য থ্রেট হয়ে দাঁড়িয়েছে। হরে কৃষ্ণ দর্শন প্রচার করতে এসে ওরা এখন ভারতের উপর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। জয় শ্রীরাম স্লোগানটি আমাদের সেনা অফিসারকে হত্যার হুমকি দিচ্ছে। इस्कॉन नामक जंगी संगठन ইসকন খুব শান্তিপ্রিয় সংগঠন, তাই না? এরা নিরামিষ খায়, প্রাণ হত্যা মহাপাপ বলে। কিন্তু 1986 সালে স্টিভেন ব্রায়ানকে ইসকনের স্বয়ং গুরু গুলি করে হত্যা করে। বর্তমান সময়ের আলোচিত সমালোচিত একটি হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। ইসকনের প্রধান আদর্শ শ্রীকৃষ্ণ ভক্তি বা ভক্তিযুগের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধন করা। কিন্তু তাদের মুসলিম বিদ্বেষী কার্যকলাপ দেখলে মনে হয় তাদের স্লোগান হওয়ার কথা ছিল সারা পৃথিবীকে করো মুসলমান মুক্ত। ইসকন যতটা না আলোচিত তার চেয়ে বেশি সমালোচিত তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে। গুম, খুন, শিশু নির্যাতন, যৌন হয়রানি, ধর্মীয় অপপ্রচার সহ নানা অনৈতিক কাজে। 2014 পর 2016 সালে সিলেট ইসকন মন্দিরে একই ঘটনা ঘটে। সেখানে জুমার নামাজের সময় ইসকন মন্দির থেকে জোরে জোরে ঢোল বাজানো এবং স্পিকার বাজানো হচ্ছিল এবং মুসল্লিরা গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করে যে নামাজের সময় কিছুক্ষণের জন্য সেটা বন্ধ রাখতে। তখন তারা সেটা না শুনে উল্টা আরো জোরে জোরে ঢোল বাজাতে থাকে। ফলশ্রুতিতে সেখানে দুই গ্রুপের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়। এমন সময় ইসকন মন্দির থেকে পিস্তল দিয়ে মুসলিমদের গুলি করা হয়, যা সারা দেশে ভাইরাল হয়ে গেছিল। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে আমরা ইসকনের আদ্যপান্ত সহ বাংলাদেশে ইসকনের অপতৎপরতা সম্পর্কে জানব। আশা করছি পুরো ভিডিওতেই আমাদের সাথেই থাকবেন। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ বাবা নিমিত্ত সংঘকে সংক্ষেপে ইসকন বলা হয়। আজ থেকে প্রায় 59 বছর আগে 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবহেশরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের নেতৃত্বে ইসকনের যাত্রা শুরু হয়। প্রভাত আবার লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে। শোনা যায় তিনি অন্য ধর্ম দ্বারা প্রভাবিত ছিলেন। ইসকনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে ধর্মীয় উদ্দেশ্য নিয়ে জনসভা, শিক্ষা, ধর্মচর্চা, আধ্যাত্মিক চর্চা করা। তাদের লিটারেচার থেকে জানা যায় এই সংঘের উদ্দেশ্য হলো মানুষকে কৃষ্ণ ভাবনাময় করে তোলার মাধ্যমে পৃথিবীতে প্রকৃত শান্তি ফিরিয়ে আনা। মুখে শুধু শান্তির বুলি উড়ালেও তাদের উদ্দেশ্য ভিন্ন। প্রতিষ্ঠার লগ্ন থেকেই নানা অনিয়ম আর দুর্নীতিতে অভিযুক্ত দলটি। যুক্তরাষ্ট্র ও ভারতে ইসকন পরিচালিত স্কুলগুলোতে 1970 ও 1980 এর দশকে অনেক শিশু শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়েছিল বলে তদন্তে প্রকাশ পায়। সত্যি বলতে ধর্মীয় আন্দোলন হিসেবে গড়ে উঠলেও পুঁজিতান্ত্রিক গুলগায়নের মধ্য দিয়ে পরবর্তীতে পৃথিবীব্যাপী একটি কাল্ট হিসেবে ইসকন বেশি পরিচিতি লাভ করে। প্রাসঙ্গিকভাবে আন্তর্জাতিক ক্ষমতা আধিপত্যের প্রতিযোগিতায় বিভিন্ন সময় ইসকন নির্ধারক ভূমিকা পালন করেছে। এর ধারাবাহিকতায় বেশ কয়েকটি দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছিল। সংগঠনটি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রসারের চেয়েও বেশি গোয়েন্দা তৎপরতা এবং সম্প্রতিকালে ইসরায়েল ও ভারতীয় গোয়েন্দা তৎপরতার আদর্শীয় মাধ্যম কিনা তা নিয়ে অনেকের মনে সংশয় তৈরি হচ্ছে। ধীরে ধীরে ইসকন পরিণত হয়ে এক ধরনের কাল্ট সংগঠনে, যেখানে অন্ধ আনুগত্য, ক্ষমতার রাজনীতি আর ধর্মের নামে ব্যবসা চলতে থাকে। ইসকনের প্রভুপাতের নাম পরিবর্তন করার রীতির ফলে তাদের ব্যাকগ্রাউন্ড বা আসল পরিচয় লুকিয়ে রাখা খুবই সহজ। যেমন ইসকনের প্রভাবশালী নেতা জয়াদৈত্য স্বামীর আসল নাম জয় ইসরায়েল। তার জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের একটি ইহুদি পরিবারে। ইসকনের নীতি নির্ধারণ ও পরিচালনার ক্ষেত্রে আরেকজন অতিশয় প্রভাবশালী নেতা হচ্ছেন রাধানাথ স্বামীর। তার আবার আসল নাম রিচার্ড স্লাভিন। তিনিও পারিবারিক সূত্রে ইহুদি। স্লাভিন ও জয় ইসরায়েল 40 থেকে 50 বছর ধরে ইসকনের নীতি নির্ধারণী কাজে জড়িত। সুতরাং ইসকন পরিচালনার ক্ষেত্রে শুধু ভারতই না, এই অন্ধকারের নেপথ্যে কারা নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা সুশীল সমাজের। মুহিবুল্লাহ নামের এক আলেম ফজরের নামাজ শেষে হাঁটতে বের হচ্ছিলেন। হঠাৎ 5 জন লোক এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। তার একদিন পরে পঞ্চগড়ের সদর উপজেলা হেলিপ্যাড এলাকায় গাছের সঙ্গে পা বাঁধা অবস্থায় পাওয়া যায় তাকে। তারপর গণমাধ্যমকে মুহিবুল্লাহ জানান, জুমার খুতবায় ধর্মীয় ও পারিবারিক উগ্রপন্থী সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য দেওয়ার পর থেকে প্রায় 12 বার চিঠি দিয়ে তাকে হুমকি সহ কোটি টাকার অফার দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয় ইসকনের পক্ষে কথা বলতে হবে, যদি তাদের বিপক্ষে আর একটি কথা বলা হয় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। মুহিবুল্লাহ আরো বলেন, যারা আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল তাদের কথাবার্তা শুনে বাংলাদেশি বলে মনে হচ্ছিল না। তারা কথা বলছিল প্রমিত বাংলা ভাষায়। এবার মুহিবুল্লাহ জানান, বুধবার সকালে হাট থেকে করে একটি অ্যাম্বুলেন্স তাকে তুলে নেয়। 4-5 জন লোক তার চোখ পেতে মারধর করে এবং গালিগালাজ করে। তার দাবি অপহরণকারীরা বাংলাদেশি বলে হয়নি এবং প্রমিত বাংলা ভাষায় কথা বলছিল। তাকে নাম, রাজনীতির ব্যক্তির নাম, ধর্মের নাম কিছুই আমি জানি না।
তবে যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান বাংলাদেশি কোনো না মনে হয় নাই। আর কি জানতে চান? বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠছে বারবার। চলো এবার আরেকটি ঘটনার দিকে মনোযোগ দিই। সনাতন জাগরণ মঞ্চের সমাবেশের এক অনুষ্ঠানের দিন বাংলাদেশের জাতীয় পতাকার উপর ইসকনের গেরুয়া পতাকা টাঙানোর ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্ব মর্যাদার অপমান হিসেবে নাড়া দিয়েছে গভীরভাবে। এছাড়াও আইনজীবী সাইফুল ইসলামকে ইসকন সদস্য চিন্ময় দাসের বলিষ্ঠ নেতৃত্বে নৃশংসভাবে হত্যা করে ইসকন। সরকারি সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন সাইফুল ইসলাম আরিফ। স্ত্রী ইসরাত জাহান তারিন বর্তমানে 4 মাসের অন্তঃসত্ত্বা। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন না দেওয়ায় ক্ষুব্ধ অনুসারীদের চালানো তাণ্ডবে সবশেষ আরিফের। স্ত্রী হলেন বিধবা, তাসকিয়া হারালেন বাবা, আর অনাগত সন্তান জানলই না বাবা নামক ভালোবাসা। স্বৈরশাসক শেখ হাসিনা পতন ও পরাজয়কে ভারত নিজেদের পতন এবং পরাজয় বলে মনে করছে। সে কারণে বাংলাদেশে হিন্দুদের, বিশেষ করে ইসকনের মতো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে উস্কানি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর মহাপরিকল্পনা আছে। আমাদের ভাইয়েরা এখন থেকে একটা যুদ্ধ করবে, সন্তান জন্মদানের যুদ্ধ। আমাদের বাবারা রাস্তায় আন্দোলন করবে, প্রতিবাদ করবে। দেখেন এই ইসকন গুরু চিন্ময় দাস ভারতের বিজেপি এবং আরএসএস নেতাদের স্টাইলে বক্তব্য দিচ্ছে। দেখেন আমাদের দেশের প্রশাসনিক বর্তমান অবস্থা কিন্তু খুবই ভঙ্গুর। এমন অবস্থায় সে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা না বলে ওটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগে এমন বক্তব্য দিচ্ছে। হিন্দুদেরকে বলতেছে অধিক বাচ্চা ফয়দা করার জন্য, মানে সে টোটালি সাম্প্রদায়িক বিভক্তির বক্তব্য দিচ্ছে। চিন্ময় দাসের উগ্রপন্থী বক্তব্যের কারণে যদি সারা দেশে মুসলমানদের মনে একটা ক্ষোভ তৈরি করে এবং সারা দেশে যদি একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হবে? এদেশের হিন্দু সম্প্রদায় তো। কিন্তু বলেন তো যদি ধর্মীয় দাঙ্গা লাগে তাহলে সবচেয়ে বেশি লাভ কার হবে? ইসকন হচ্ছে একটি উগ্রবাদী সংগঠন, এতে কোনো সন্দেহ নেই। তাদের বিভিন্ন কার্যকলাপ তারই প্রমাণ দেয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ইসকনকে বাংলাদেশে যত তাড়াতাড়ি নিষিদ্ধ করা হবে ততই আমাদের জন্য মঙ্গলজনক। সকল ইসকনরা হিন্দু হলেও সকল হিন্দুরা কিন্তু ইসকন সদস্য নয়। ইসকন হচ্ছে একটি চরম হিন্দুত্ববাদী সংগঠন। সুতরাং ইসকন নিয়ে হিন্দু ধর্মকে বিচার করা যাবে না। কোনো হিন্দু ভাই বোনদের উপর কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণ করা যাবে না। এই বাংলাদেশ সবার, সুতরাং সবাই মিলে আমরা একটি শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশে ইসকনের কোনো প্রয়োজন নেই। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের হিন্দুরা এমনিতেই কৃষ্ণ ভক্ত। দেশ বাঁচাতে হলে উগ্র হিন্দুত্ববাদী সাংগঠনিক ইসকনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। তাছাড়া আমাদের ভবিষ্যতে কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। ইসকনের গল্পটা কেবল এক ধর্মীয় সংগঠনের ইতিহাস নয়, মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শক্তি, প্রভাব আর ষড়যন্ত্রের গল্প। যেখানে ভক্তির নামে চলে বিভেদের রাজনীতি, শক্তির বুলি উচ্চারণের আড়ালে ঘৃণা ছড়ানো হয় নিঃশব্দে। শান্তির প্রতীক হওয়ার কথা ছিল যাদের, তারা আজ পরিণত হয়েছে বিতর্ক আর দ্বন্দ্বের। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, তবু আমরা সবাই এক জাতি, এক মাটি, এক পতাকা। কিন্তু যখন কোনো সংগঠন এই ঐক্যকে ভাঙার চেষ্টা করে তখন সেটি শুধু ধর্ম নয়, মানবতাকেও আঘাত হানি করে। তবু মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক, একটি মাত্র আলোর শিখাই সেটাকে ভেদ করতে পারে। আর সেই আলো আপনি, আমি, আমরা সবাই। যদি আমরা সত্যকে জানতে চাই, যদি অন্যায়ের সামনে নীরব না থাকি, তাহলে একদিন হয়তো সব মুখোশ খুলে যাবে। সত্যের আলো ছড়িয়ে পড়বে সর্বত্র। ধর্ম হোক ভালোবাসার জন্য, শান্তির জন্য, ঘৃণার জন্য নয়।